আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বিশেষ করে এসএসসি শিক্ষার্থী তোমাদেরকেই বলছি। আজকের ক্লাসটা আমাদের ওয়ান শট ক্লাস হবে। আজকে আমরা এসএসসি 25-এর জন্য লাইভে এসেছি। এসএসসি 25-এর আজকে মক টেস্ট 2 আছে এবং আমরা ওয়ান শট ক্লাস 2 এর টপিক সিলেক্ট করেছি বল, কাজ, ক্ষমতা, শক্তি, পদার্থের অবস্থা ও চাপ। গত লেকচারে আমরা গতির কিছু অংশ করেছিলাম, গতির বাকি অংশটা হয়তো বা অন্য কোনো লেকচারের সাথে যুক্ত করে দিব। আজকে বল, কাজ, ক্ষমতা, শক্তি এবং পদার্থের অবস্থার উপর ক্লাস নিব। কে কে ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও। কে কে ক্লাসে উপস্থিত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও এবং এই ক্লাসটা তোমরা তোমাদের টাইমলাইনে শেয়ার করে নাও। হ্যাঁ, অনেকেই ক্লাসটা আমার শুনতে পাচ্ছ কি নাও একটু জানাও। কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো ইনশাল্লাহ। কে কে আমাদের সাথে যুক্ত হয়েছো একটু কমেন্টে জানাও তো। কে কে আমাদের সাথে যুক্ত হয়েছো আমাকে একটু জানিয়ে দাও। আমাকে যদি স্পষ্ট শুনতে পাও এবং ভিডিও যদি স্পষ্ট দেখতে পাও তাহলে একটু কমেন্টে জানাও। চলো তাহলে আমরা আজকে কথা না বাড়িয়ে আমাদের মূল ক্লাসটি শুরু করতে চাই। প্রিয় এসএসসি 2025 সালের শিক্ষার্থী, শুধু তোমরাই দেখতে পারবে বিষয়টা এরকম না। লামিম মুশফিক এসএসসি 24 গত বছরের শিক্ষার্থী আজকে এখন ক্লাস করলে কিভাবে হবে? তা চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আজকে প্রথম যে চ্যাপ্টারটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে অধ্যায় 3 বল। আমরা তোমাদেরকে প্রথমেই বলের শুরুতেই একটা টপিক নিয়ে আইডিয়া দিতে চাই। ক্লাসের শুরুতেই একটা টপিক নিয়ে আইডিয়া দিতে চাই। সেটা হচ্ছে ক্লাসের শুরুতেই একটা টপিক নিয়ে আইডিয়া দিতে চাই। সেটা হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক। আমরা স্লাইডটা শেয়ার করে নিব। তোমাদের যখন স্লাইড শেয়ার করে নিব তখন হয়তো বা তোমরা বিষয়টা আরেকটু দেখতে পাবে। আমরা যখন স্লাইডটা শেয়ার করে নিব তখন বিষয়টা আরেকটু বুঝতে পারবে। আমি যদি তোমাকে একটা প্রশ্ন বলে দিই যে জ্ঞানমূলক স্যার একটা প্রশ্ন বলেন, অনুধাবনমূলক একটা প্রশ্ন বলেন। গত বছরের শিক্ষার্থীদের ক্লাসের শুরুতে এমন একটা ডিমান্ড থাকতো যে স্যার জ্ঞানমূলক একটা প্রশ্ন বলেন, অনুধাবনমূলক একটা প্রশ্ন বলেন। এরকম যদি তোমাদের কোনো ডিমান্ড থাকে তাহলে তোমরা বলতে পারো। হ্যাঁ, তোমাদের ডিমান্ড থাকলে হয়তো আমরা সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। একটা প্রশ্ন বলা যায় কিনা কোনোভাবে। আচ্ছা চলো একটু আগাই। দেখো এখানে আমাদের কিছু প্রশ্ন আছে। জড়তা কাকে বলে তোমরা সবাই জানো। সাম্য বল, অসাম্য বল, এটাই একটা প্রশ্ন, যে এই প্রশ্নটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এই বছর। ঘর্ষণ বল কাকে বলে? ভরবেগের সংরক্ষণ নীতি বলতে কি বুঝো? প্রবাহী ঘর্ষণ কি? 1 নিউটন বল কাকে বলে? সেটা 100 নিউটন বল দিয়েও আসতে পারে। স্থিতি ঘর্ষণ কাকে বলে? আরেকটা যদি প্রশ্ন আমি অ্যাড করে দিই আমার কাছ থেকে নতুন করে, সেটা হচ্ছে ঘর্ষণ সহগ কি? ঘর্ষণ সহগ কি? তোমার বলার আগে আমি যদি উত্তর দিয়ে দিই, ঘর্ষণ সহগকে আমরা মিউ দিয়ে লিখে, সেই মিউ হচ্ছে ঘর্ষণ বলকে যদি আমরা ওজন দিয়ে ভাগ দিই, অর্থাৎ ঘর্ষণ বল এবং ওজনের অনুপাতকেই ঘর্ষণ গুণাঙ্ক বলে বা ঘর্ষণ সহগ বলে। এই ঘর্ষণ গুণাঙ্ক বা ঘর্ষণ সহগ থাকলে আমরা বুঝতে পারবো যে এই তলের ঘর্ষণের প্রকৃতিটা কেমন, কতটুকু ঘর্ষণ হচ্ছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে যদি কথা বলি, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে আমরা যদি হাঁটতে থাকি, আমরা জানি ক্রিয়া প্রতিক্রিয়া সমান, তাহলে হাঁটার সময় কি হয় বলতো? মাটির উপর আমরা যেই বল প্রয়োগ করি মাটিও আমাদের উপর কি করে? সেম পরিমাণ বল প্রয়োগ করে। তাহলে সেই ক্ষেত্রে কখনো যদি আমরা মাটির মধ্যে যখন বল প্রয়োগ করব হাঁটার জন্য, তখন ওজন তো নিচে কাজ করছে, কিন্তু কি হয় বলতো? মাটিতে ঢুকে যায় না কেন? এটার অন্যতম একটা কারণ হচ্ছে কি বলতো? ক্রিয়া প্রতিক্রিয়া বলটা সমান, অর্থাৎ মাটির উপর যে আমরা ক্রিয়া করছি সেই ক্রিয়ার কারণে যে প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়া স্বরূপ আমরা সামনে এগিয়ে যাচ্ছি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র প্রতিপাদন করো। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র তোমরা তো অবশ্যই সবাই জানো। নিউটনের দ্বিতীয় সূত্র কি ছিল বলতো? এফ ইকুয়াল টু মা ছিল, ওইখানে যদি বাহ্যিক বল 0 করে দাও তাহলে মা 0, মা 0 মানে এ 0 মানে ভি আর ইউ সমান। অর্থাৎ কি বলতো? স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু সুষম বেগে সরল পথে চলতে থাকবে। ও আচ্ছা, এই কালার দেখা যাচ্ছে না। আচ্ছা, তোমরা এটা জানো মোটামুটি, বইয়েও দেয়া আছে, এটা একটু দেখে নিও। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে আমার কাছে। গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন? তোমরা জানো কিনা? ভরবেগটা ক্লিয়ার করে দিতেন একটু বিস্তারিতভাবে। ভরবেগ ক্লিয়ার করে দিব না ভরবেগের সংরক্ষণ সূত্র ক্লিয়ার করে দিব? হ্যাঁ, রেদওয়ান আলম, তুমি যদি একটু আমাকে আরেকবার কমেন্ট করে জানিয়ে দাও, ভরবেগটা ক্লিয়ার করব না ভরবেগের সংরক্ষণ সূত্রটা ক্লিয়ার করব?
বলো, কমেন্ট করো, আমি চেষ্টা করব যতটুকু পারি। আমি গাড়ির টায়ারের পৃষ্ঠে খাঁজ কাটা থাকে কেন বলো তো? গাড়ির টায়ারের পৃষ্ঠের মধ্যে খাঁজ কাটা কেন থাকে? গাড়ির টায়ারের পৃষ্ঠের মধ্যে কি থাকে বলো তো? গাড়ির টায়ারের পৃষ্ঠের মধ্যে ঘর্ষণ হইতে হয়। গাড়ি যখন রাস্তার মধ্য দিয়ে চলে, যদি গাড়ির সাথে রাস্তার ঘর্ষণ না হয় তাহলে কিন্তু কি হবে না বলো তো? গাড়ির চাকা ঘুরবে কিন্তু গাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। সেই জন্যই ঘর্ষণ থাকে। নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছনের দিকে ছুটে যায় না কেন? নৌকা থেকে যখন আমরা লাফ দিই, লাফ দেওয়ার সময় নৌকার উপর আমি বল প্রয়োগ করে ক্রিয়া করি, এবং আমি যখন প্রতিক্রিয়া স্বরূপ নৌকার উপর থেকে আমরা যখন প্রতিক্রিয়া করি, সেই প্রতিক্রিয়া স্বরূপ লাফ দিয়ে উপরের দিকে যাই। প্রতিক্রিয়া স্বরূপ একটু উপরের দিকে যায়, মানে সামনের দিকে যাই। তারপরে বলছে নৌকা থেকে লাফ দেওয়ার সময় নৌকা পিছনের দিকে ছুটে যায় না কেন? কারণ কি বলতো? নৌকার উপর ক্রিয়া করি আমি, আর নৌকা আমার উপর প্রতিক্রিয়া করে, সেই জন্য নৌকা পিছনের দিকে ছুটে যায় না। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? এটাকে গতি জড়তা বলে। এটাকে গতি জড়তা বলে। আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্রটা ছিল, কোন একটা বস্তু যদি m1 ভরের একটা বস্তু আছে মনে করো আমার কাছে, সেটা u1 বেগে চলছিল, m2 ভরের একটা বস্তু ছিল, সেটা u2 বেগে চলছিল। এদের মধ্যে বাহ্যিক বল কোনোটা কাজ না করার ফলে এটার মধ্যে একটা ক্রিয়া বল কাজ করছে আর একটা প্রতিক্রিয়া বল কাজ করছে। অর্থাৎ m1 ভরের বস্তু যখন m2 ভরের বস্তুকে বল প্রয়োগ করছে, তখন কি হয়েছে বলতো? ক্রিয়া হয়েছে। আর m2 ভরের বস্তু m1 ভরের বস্তুর উপর যে বলটা প্রয়োগ করেছে সেটা প্রতিক্রিয়া হয়েছে। তাহলে আমরা জানি এই ক্রিয়া প্রতিক্রিয়া ফলে m1 ভরের বস্তুর বেগটা হয়ে গেল মনে করো v1, আর m2 ভরের বস্তুর বেগটা হয়ে গেল কত বলতো? v2। তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম বাহ্যিক বলের মধ্যে, বাহ্যিক যদি কি হয় বলতো? কোনো বাহ্যিক বল যদি কি বলতো? ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ যদি না করে, তবে নির্দিষ্ট দিকে তাদের ভরবেগ চেঞ্জ হবে না। অর্থাৎ আগে দুইটা বস্তু মিলে ভরবেগ কত ছিল বলতো? m1 u1 m2 u2। এখন দুইটা মিলে ভরবেগের প্রতিক্রিয়ার ক্ষেত্রে কি দাঁড়াইলো? m1 v1 প্লাস m2 v2। তাহলে আগের ভরবেগের যোগফল আর পরের ভরবেগের যোগফল কি বলতো? সমান হয়েছে। আগের ভরবেগের যোগফল এবং পরের ভরবেগের যোগফল কি হয়েছে বলতো? সমান হয়েছে। আগের ভরবেগের যোগফল এবং পরের ভরবেগের যোগফল কি হয়েছে? সমান হয়েছে। মনে করো তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি কি করলা বলতো? বললাম তোমার কাছে রেখে দাও। কিন্তু কিছুক্ষণ পরে যখন তোমার কাছে আমি টাকা চাইলাম, তুমি কি করলা বলতো? 10 টাকার 10টা নোট দিলা। তার মানে কি বলতো? আমি তোমাকে যে 100 টাকা দিয়েছি, তুমি সেই 100 টাকা ফেরত দাও নাই। কিন্তু যে 100 টাকা আমাকে ফেরত দিয়েছো, তাতে কিন্তু কি হয় নাই বলতো? আমার লস হয় নাই। তার মানে কি ওই 100 টাকা ফেরত না দিলেও এখান থেকে কি করেছো বলতো? এখান থেকে ওই 100 টাকা ফেরত না দিলেও তুমি কি করেছো বলতো? আমাকে 100 টাকা তো ফেরত দিছো। তার মানে কি এই টাকাটা তুমি সংরক্ষণ করছো। ঠিক একই রকমভাবে মনে করো, আগে যদি এটার ভরবেগ 10, এটার ভরবেগ যদি 30 হয়, তাহলে এই দুইটা যোগ করলে কত পেলাম? 40। ঠিক একই রকমভাবে এটা 20 আর এটা যদি 20 হয়, তাহলে যোগ করলে কত পাবো? 40। তার মানে দেখো, এটার আগের ভরবেগ আর এটার আগের ভরবেগ সেম না? এটার পরের ভরবেগ আর এটার পরের ভরবেগ কি না বলতো? সেম না। কিন্তু কি বলতো? যোগফলটা কি বলতো? সেম। আশা করি বুঝতে পেরেছো। যোগফলটা সেম। তার মানে কি ভরবেগ সংরক্ষিত আছে। ভরবেগ সংরক্ষিত আছে। তার মানে ভরবেগ কি আছে বলতো? সংরক্ষিত আছে। বিষয়টা এরকমই যে দুইটা বস্তুর মধ্যে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তবে একটা নির্দিষ্ট দিকে তার মোট ভরবেগ কি থাকবে? একই থাকবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। চলো আমরা এগিয়ে যাই মূল আলোচনায়। দেখো তো, চমৎকার একটা প্রশ্ন তোমাদের সামনে এসেছে। আমাকে বলা হয়েছে 20 মিটার পার সেকেন্ড বেগে 50 গ্রাম ভরের একটি টেনিস বল নিক্ষেপ করলে এটি দেয়ালের মধ্যে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে আবার একই দিকে ফিরে এলো। বলটির ভরবেগের পরিবর্তন কত? আজকে শিখিয়ে দিই, সারা জীবন মনে রাখবা। যদি কখনো আমি ভরবেগের পরিবর্তন চাই, কখনো যদি আমি ভরবেগের পরিবর্তন চাই, ভরবেগের পরিবর্তন মানে শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। বোর্ড দেখতে পাচ্ছ আশা করি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তার মানে ঘটনা কি দাঁড়াচ্ছে? তার মানে ঘটনা দাঁড়াচ্ছে হচ্ছে, যদি কখনো তোমাকে ভরবেগের পরিবর্তন বলি, তাহলে m ইন্টু কি হবে বলতো? যদি কখনো ভরবেগের পরিবর্তন বলি আমি, তাহলে m ইন্টু ভি মাইনাস ইউ হবে। কখন? একটু মনে রাখতে হবে, কখন? যদি আদি বেগ এবং শেষ বেগ একই দিকে হয়, অর্থাৎ আদি বেগও এই দিকে কাজ করতেছে, শেষ বেগও এই দিকে কাজ করতেছে, এটা যদি হয়, তখন ভরবেগের পরিবর্তনের ক্ষেত্রে কি দাঁড়াবে বলতো? দুইটার ভরবেগ যদি পরিবর্তন করতে চাই, তখন কি হবে বলতো? দুইটার ভরবেগ পরিবর্তনের জন্য বেগ বের করতে হবে, বেগের পরিবর্তন বের করতে হবে। ঠিক একই রকমভাবে যদি আমাকে কি বলা হয় বলতো? যদি আমাকে কি বলা হয় বলতো? এরকম যদি হয় যে একটা বস্তু একটা দেয়ালের মধ্যে আঘাত করেছে,
আঘাত করে আবার বিপরীত দিকে ফিরে এসেছে। একটা বস্তু একটা দেয়ালে আঘাত করেছে, আঘাত করে আবার বিপরীত দিকে ফিরে এসেছে। তাহলে সেই ক্ষেত্রে আদি বেগের ডাইরেকশন আর শেষ বেগের ডাইরেকশন কিন্তু একই না। এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বের করতে বললে m ইন্টু ভি প্লাস ইউ করবে। তার মানে আদি বেগ এবং শেষ বেগ যদি একই দিকে থাকে তাহলে ভরবেগের পরিবর্তন যদি বের করতে বলি তোমাদেরকে, তাহলে তোমরা কি করবে? ভরবেগের পরিবর্তন বললে বিয়োগ করবে। কিন্তু যদি এমন হয় আদি বেগের ডাইরেকশন আর শেষ বেগের ডাইরেকশন বিপরীত, তখন ভরবেগের পরিবর্তন বললে কি করবে বলো তো? যোগ করে দিবে। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা ডান পাশটাকে পজিটিভ, বাম পাশটাকে নেগেটিভ ধরেছি। অর্থাৎ কি বলতো? শেষ বেগটা যেই দিকে কাজ করতেছে সেটা কি নেগেটিভ না? সেজন্য তুমি চাইলে এটাকে কি করতে পারো বলতো? এই ভরবেগটাকে ভরবেগের পরিবর্তনটাকে মাইনাস দিয়েও লিখতে পারো। তাহলে সাধারণত আমরা মাইনাস দিয়েই লিখি, কারণ শেষ ভরবেগ যে দিকে কাজ করতেছে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। সেজন্য আমরা যদি কি করি বলতো? মাইনাস দিয়ে লিখি, তাহলেও বিষয়টা খারাপ হয় না। তাহলে সেই ক্ষেত্রে তুমি দুইটাই করতে পারো, প্লাস দিয়েও লিখতে পারবো, মাইনাস দিয়েও লিখতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ ডান পাশটাকে প্লাস ধরলে বাম পাশ মাইনাস, আমি যদি ডান পাশটাকে মাইনাস ধরি বাম পাশটা কি হবে বলো তো? প্লাস হবে। তাহলে সেই ক্ষেত্রে শিক্ষার্থীরা আমাকে যদি একটু বলো যে এই 50 গ্রাম ভরের যে টেনিস বলটা আছে সেটা দেয়ালের মধ্যে ধাক্কা খেয়ে আবার কি করছে বলো তো? একই দিকে ফিরে এসেছে। অর্থাৎ যেই দিকে ধাক্কা খেয়েছে একই দিকে, মানে কি বলতো? ফিরে এসেছে। তার মানে কি বলতো? তার বিপরীত দিকে ফিরে এসেছে। একই দিকে বলতে বুঝিয়েছে যেখান থেকে গিয়েছে সেই দিকে আবার ফিরে এসেছে। তাহলে কি বলা হয়েছে বলতো? তাহলে ভরবেগের পরিবর্তন যদি বের করতে চাই তাহলে ডেল পির মানটা কত হবে? m ইন্টু ভি প্লাস ইউ। তাহলে m এর মানটা দেওয়া আছে কত? 50 গ্রাম, তার মানে 0.05। ভি এর মানটা কত দেওয়া আছে বলতো? 20 প্লাস 20। তাহলে কত দাঁড়ালো? 40কে 0.05 দিয়ে আমরা গুণ করতে চাই, কত আসে দেখো তো? ক্যালকুলেটর নেও তো। তার মানে কি বলতো? 2 কেজি মিটার পার সেকেন্ড। কথা কি বুঝতে পেরেছো? দেখো তো সবাই কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। যারা ক্লাস করছো আমাকে একটু কমেন্টে জানাও তো বুঝতে পেরেছো কিনা। বুঝতে পারলে ওকে স্যার লিখে কমেন্ট করো। বুঝতে পারলে ওকে স্যার লিখে কমেন্ট করো। দেখি তো কে কে বুঝতে পেরেছো। গুড গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি তোমাকে বুঝাতে পারবো না এটা কত গুরুত্বপূর্ণ অঙ্ক। আমি তোমাকে বুঝাতে পারবো না এটা কত গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক। চলো এই প্রশ্নটার দিকে যাই আমরা। একটি বস্তুর উপর 100 নিউটন বল কত সময় ব্যাপী কাজ করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন এত মিটার পার সেকেন্ড হবে? তাহলে আমরা তোমাদেরকে বলেছিলাম কখনো যদি বল দেয়া থাকে তাহলে ভরবেগের পরিবর্তনের কনসেপ্টের সূত্র কি বলতো? ডেল পি ইকুয়াল টু কত বলতো? এফ টি। তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যদি টাইম বের করতে চাই তাহলে কি হবে বলতো? ডেল পি কে আমরা এফ দিয়ে ভাগ করব। তাহলে ডেল পির মানটা কত আসলো বলতো? 10। আর এফ এর মানটা কত বলতো? 100। তার মানে কত বলতো? 0.1 সেকেন্ড। আন্ডারস্ট্যান্ড? আশা করি বুঝতে পেরেছো। মনে আছে নিশ্চয়ই তোমাদের বলের ঘাত জে ইকুয়াল টু ডেল পি ইকুয়াল টু এফ টি। জে ইকুয়াল টু ডেল পি ইকুয়াল টু এফ টি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ওকে, দেখো তো একটি 10 গ্রাম ভরের গুলি 6 কেজি ভরের একটি বন্দুকের নল থেকে এত বেগে বেরিয়ে এলো, বন্দুকের পশ্চাৎ বেগ কত হবে? এত কেজি ভরের একটি নলের থেকে এত বেগে বেরোয় আসলো, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ কত? পশ্চাৎ বেগের সূত্র কি? তোমরা বন্দুকের কথা বললে জানো এম ভি প্লাস স্মল এম ভি ইকুয়াল টু কত? 0। তাহলে পশ্চাৎ বেগ বললে ভি এর মান বের করব, এম ভি কে ক্যাপিটাল এম দিয়ে ভাগ দিব। সামনে মাইনাস আসবে, কিন্তু যেহেতু পশ্চাৎ বেগে মাইনাস হয় না তাহলে আমরা চাইলে মাইনাস ছাড়াও লিখতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে ঘটনাটা কি দাঁড়ালো? আমি যদি একটু বলি তোমাদেরকে তাহলে মাইনাস এম এর মান কত? স্মল এম হচ্ছে 10 গ্রাম, 10 গ্রামকে আমরা 0.01 দিয়ে লিখবো। ভি এর মানটা কত বলতো? ভি এর মানটা হচ্ছে 300 আর ক্যাপিটাল এম হচ্ছে 6। তাহলে দেখো তো কত হয়েছে, বলে ফেলো তো কত হয়, কমেন্টে লিখে ফেলো। ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়? ঘর্ষণ বল আন্তঃআণবিক আকর্ষণের জন্য উৎপন্ন হয়। একটা বস্তু আরেকটা বস্তুর উপর জন্য যখন স্পর্শ করে চলে বা চলার চেষ্টা করে তখন তাদের মধ্যে একটি আন্তঃআণবিক আকর্ষণ বল সৃষ্টি হয়। এর জন্যই মূলত কি একজন আরেকজনকে আকর্ষণ করে রাখে, সেজন্য মূলত ঘর্ষণ বেগ বলে। ঘর্ষণ মানে কি শেষ বেগ কিনা? পশ্চাৎ বেগ মানে শেষ বেগ, বিষয়টা এরকম না। এটা যদি আমার কাছে একটা
বন্দুক থাকে, এই বন্দুক থেকে যখন একটা বুলেট বের হয়ে যায় তখন বন্দুকটা কি করবে, একটু পিছনের দিকে চলে যাবে। কেন? কারণ বন্দুক আর বুলেট মিলে আদি ভরবেগ অর্থাৎ কি বলতো, যেহেতু দুইটা একসাথে ছিল, আদি ভরবেগ হচ্ছে 0, কারণ আদি বেগ 0। তাহলে সেই ক্ষেত্রে শেষ ভরবেগও 0 বানাতে হয়। তাহলে সেই জন্য বুলেটের ভরবেগ সামনের দিকে থাকে আর বন্দুকের ভরবেগ পিছনের দিকে থাকে। বুলেটের ভরবেগ সামনে যত পাবো, বন্দুকের ভরবেগ পিছনে কি ততই পাবো। ভর সমান না, বেগ সমান না, কিন্তু কি সমান বলতো, ভরবেগ সমান। কি সমান বলতো, ভরবেগ সমান। তাহলে এই ভরবেগ সমান হওয়ার কারণে সে কি হয়েছে বলতো, এটাকে বলে পশ্চাৎ বেগ। মানে কি বলতো, বুলেটের বেগ যদি সম্মুখী হয়, বন্দুকের বেগটা কি হবে, পশ্চাৎমুখী হবে। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, ক নাম্বার হবে অ্যান্সার। গুড, ভেরি গুড। পাউরুটি বিস্কুট। নিচের উদ্দীপকটি পড়ো, এত প্রশ্নের উত্তর দাও। 10 গ্রাম ভরের একটি বুলেটকে এত বেগে একটি বন্দুক থেকে গুলি করা হলো। একটি 5 সেন্টিমিটার পুরুত্বের একটি কাঠের তক্তা ভেদ করে থেমে গেল। বলের মান কত? তাহলে আমরা তোমাদেরকে বলছিলাম, এটা যদি একটা কাঠের তক্তা হয় তাহলে এর মধ্যে বন্দুকের গুলিটা কত বেগে আঘাত করছে, 500 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। এই বন্দুকের বুলেটটা এখান থেকে বের হয়ে গেছে, কত বেগে বের হয়ে গেছে, মানে জাস্ট অতিক্রম করছে। কি বলছে, তক্তা ভেদ করে থেমে গেল, তার মানে ভেদ করার পরে শেষ বেগ 0 হয়েছে। তাহলে তক্তার যে দূরত্বটা, সেই দূরত্বটা কত, সেই দূরত্বটা বা পুরুত্বটা কত, 5 সেন্টিমিটার, তার মানে 0.05 মিটার। তাহলে আমরা তোমাদেরকে কি শিখিয়েছিলাম বাচ্চারা, তাহলে এফ ইকুয়াল টু কি বলতো, মা, আর এম ইন্টু কত বলতো, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত, 2s। আশা করি এই সূত্রগুলো নিয়ে তোমাদের কনফিউশন নাই। এখানে এমটা কি বলতো, কে থেমেছে, বুলেট থেমেছে, সেহেতু এম হচ্ছে বুলেটের ভর, তার মানে কত, 0.01, শেষ বেগ কত, 0 স্কোয়ার, আর আদি বেগ কত বলতো, 500 স্কোয়ার। 2 ইন্টু এস এর মানটা কত বলতো, কতটুকু অতিক্রম করেছে, 5 সেন্টিমিটারের পুরুত্বের একটি তক্তা, তার মানে কত, 0.05। দেখো তো কত আসে, দেখো তো কত আসে, বুঝতে পারছো কি না, দেখো তো কত আসে। তাহলে গরু নাম্বার, হ্যাঁ এখানে কি বলছে বলো তো, থেমে গেল। বলের মান চাইছে, যদি বাধাদানকারী বল বলতো তাহলে অ্যান্সার হচ্ছে খালা, কিন্তু যেহেতু বল বলছে তাহলে বলটার ক্ষেত্রে অ্যান্সার হবে গরু। বল বললে অ্যান্সার হবে গরু, কিন্তু যদি বাধাদানকারী বল বলতো তখন আর মাইনাস দিতে হতো না। ভেরি গুড, অনেকেই বলতে পারছো, গুড গুড গুড। ক্যালকুলেটার নিয়ে বসো। আচ্ছা, 5 সেন্টিমিটার পুরুত্বের এই তক্তাটা ভেদ করতে কতটুকু সময় লাগে যদি আমি জানতে চাই, তাহলে সময়ের সূত্র কি বলতো, অনেকভাবেই বের করা যায়। তাহলে এস ইকুয়াল টু কি বলতো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত বলতো, টি। তাহলে টি এর মানটা কি লিখতে পারি বলতো, 2s বাই কত, ইউ প্লাস ভি। 2 ইন্টু এস এর মানটা কত, 2 ইন্টু এস এর মানটা কত বলতো, 5 সেন্টিমিটার ছিল 0.05, আর ইউ এর মানটা কত, আদি বেগ ছিল কত, 500, আর শেষ বেগ কত, 0। দেখি প্র্যাকটিস হয়ে গেল তোমাদের, প্র্যাকটিস হয়ে গেল কিনা দেখো তো একটু, বুঝতে পেরেছো কিনা দেখো তো একটু, আমাকে জানাও। রেদওয়ান আলম প্রশ্ন করছে, এসএসসি ফিজিক্স এক্সামের দিন কি করব, কি করব বলতে আমি বুঝতে পারি নাই তোমার প্রশ্ন। এসএসসি ফিজিক্স এক্সামের দিন এসএসসি পরীক্ষা দিবা, মানে কি করবা বুঝতে পারিনি। কথা কি বুঝতে পেরেছ? আশা করি কথাটা বুঝতে পেরেছো। এগিয়ে যেতে চাই বাচ্চারা। তাহলে কত হয়েছে এখানে বলো তো আমাকে, 2 ইন্টু 0.05, তাহলে কত হয়েছে বলো, 2 ইন্টু 0.05, এ নাম্বার। গুড, হ্যাঁ কমেন্ট করতে থাকো, কমেন্ট করতে থাকো। ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেটর নিয়ে বসো, ক্যালকুলেটরে টিপলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখি তো এই প্রশ্নটা কে পারে, বলো এই প্রশ্নটা কে পারে। একটি মসৃণ তল, ঘর্ষণ বল শূন্য, এখানে কোনো ঘর্ষণ বল নাই। এখানে লব্ধি ত্বরণ, কার্যকর ত্বরণের মান এবং দিক কোন দিকে, বলে ফেলো তো দেখি কয় নাম্বারটা, এ বি সি ডি কোনটি হবে বলো তো। সাউন্ডটা কি একটু বাড়ানো যায়? অন্য যারা ক্লাস করছো বাবারা, সাউন্ড নিয়ে কারো প্রবলেম আছে, সাউন্ড নিয়ে কারো প্রবলেম আছে? সি নাম্বার, সি নাম্বার, সাউন্ড নিয়ে কারো প্রবলেম থাকার কথা না। সি নাম্বার দেখো, অনেকেই অ্যান্সার দিয়েছো, রাজীব দিয়েছো, ওয়াহিদ দিয়েছো, মারিয়া দিয়েছো, রায়হান দিয়েছো। ও আচ্ছা আচ্ছা, এসএসসি পরীক্ষার আগের দিন কি করবা? আচ্ছা আসুক তাহলে এসএসসি পরীক্ষার আগে। আচ্ছা আরো একটু সময় নিয়ে আমরা বলবো তোমাদের সাথে, তো আমি আরো কিছু ক্লাসে আসি। হ্যাঁ, কি কি পড়ে যাবা, আমাদের একটা ফাইনাল সাজেশন থাকবে, সেটা পড়ে গেলেই হবে ইনশাল্লাহ। আমি হ্যাঁ আমরা ক্লাসটা শেষ করি, মানে আজকের ক্লাসে বলার সুযোগ কম, কারণ 11:30টায় তোমাদের পরীক্ষা আছে। আমরা চ্যাপ্টার শেষ করতে চাই, 11:30টায় তোমাদের পরীক্ষা আছে। পরীক্ষার আগের দিন কি করবা সেটা নিয়ে আমরা একটা বিস্তারিত ভিডিও দিব ইনশাল্লাহ। চলো এগিয়ে গেলাম।
এটা কত হয়েছে? হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো, অবশ্যই বুঝতেই পারছো তোমরা যে ডান পাশের বলটা মানে ডান দিকে যে বলটা ক্রিয়া করছে সেই বলের মানটা বেশি, ফলে লব্ধি বলটা ডান পাশেই থাকবে। তাহলে এফ ইকুয়াল টু মা হবে, সামেশন অফ এফ ইকুয়াল টু মা। তাহলে এর মানটা কত বলতো? ডান পাশে 20 নিউটন, আর এম এর মানটা কত দেয়া আছে বলতো? 20 কেজি। তার মানে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, থ্যাংক ইউ। 100 কেজি বরের একটি বস্তুর উপর পূর্ব দিকে এত নিউটন, পশ্চিম দিকে এত নিউটন একই সময় ক্রিয়াশীল হলে বস্তুর ত্বরণ কত? একই টাইপের প্রশ্ন, এটা আমরা সমাধান করতে চাই না। বলো ফেলো তো এটা। দেখি কে পারো, কোন সমীকরণটা সঠিক, কে পারো বলতে পারো? দেখি তো কমেন্টে লেখো, দেখি কে বলতে পারো, দেখি কে আগে দিতে পারে অ্যান্সার। কথা বুঝতে পেরেছো? কথা বুঝতে পেরেছো আশা করি। গুড গুড গুড, সি নাম্বারটা সঠিক। দেখি তো, এফ টি ইকুয়াল টু এম ভি মাইনাস এম ইউ। গুড, থ্যাংক ইউ। চলে যাও। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি হতে 5 মিটার উঁচুতে একটি রশি দ্বারা সমান টান বল প্রয়োগ সাম্যাবস্থায় রাখা হয়। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে 5 মিটার উঁচুতে দুটি রশি দ্বারা সমান বল দ্বারা বস্তুটিকে সাম্যাবস্থায় রাখা হয়। 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তু, তার ওজন কত কাজ করতেছে? mg। m এর মান হচ্ছে 5, g এর মান হচ্ছে 9.8। তাহলে কত এটা? 49 নিউটন। তাহলে আমাকে বলছে প্রথম রশিটির বলের মান হচ্ছে 24.5 নিউটন, দ্বিতীয় রশিটির বলের মান 49 নিউটন, রশি দুটি উলম্ব বলের মান 49 নিউটন। 5 কেজি বলের একটি বস্তুকে ভূমি হতে 5 মিটার উঁচুতে দুটি রশি দ্বারা সমান টান বল দ্বারা বস্তুটিকে সাম্যাবস্থায় রাখা হয়েছে। সমান টান বল দিছে, তার মানে দুইটা মিলায় লব্ধি যদি কি করা হয় বলতো? 24.5 দুগানে কত? 49 হবে। রশি দুটির উলম্ব বলের মান দুইটা মিলায় কি করতে হবে? 49 কাজ করতে হবে, নাইলে কি বস্তুটা সাম্যাবস্থায় থাকবে? আর যখন দুইটা রশি দিয়ে আমরা এটাকে একটা বেঁধে দিব, মনে করো এখানে রশি দিলে এটা কত? 24.5 নিউটন কাজ করবে, এটা কত? 24.5 নিউটন কাজ করবে। চিত্রগত একটু ত্রুটি থাকতে পারে। আচ্ছা, এটা আমরা চিত্র সহ, চিত্র মিসিং আছে হয়তো, বা চিত্রটা সহ হইলে আর লব্ধি ব্যাখ্যা করতে সুবিধা হতো। চিত্রটা নাই, আমি দেখি চিত্রটা হয়তো বা মিসিং আছে, চিত্রটা পেলে আমরা এটার ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে, এটা তো একটু আগে করেছি। হ্যাঁ, এখানে একটা চমৎকার কনসেপ্ট আছে। 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 500 মিটার পার সেকেন্ড বেগে 20 গ্রাম ভরের একটি গুলি 0.1 সেকেন্ড ধরে ছোড়া হয়েছে। তাহলে এটা হচ্ছে বন্দুকের ভর, এটা হচ্ছে বুলেটের ভর, এটা হচ্ছে বুলেটের ভর, হ্যাঁ এটা বুলেটের বেগ, এটা হচ্ছে টাইম। গুলির বলের ঘাত জানতে চেয়েছি, তাহলে জে ইকুয়াল টু কত বলতো? এফটি। এফটি মানে কত? এম ভি মাইনাস এম ইউ। তাহলে সেই ক্ষেত্রে বল তো দেওয়া নাই, তাহলে সেই ক্ষেত্রে এম এর মান দেওয়া আছে, বন্দুকে বুলেটের 20 দেওয়া আছে, তার মানে 0.02। বেগের মান কত বলতো? বেগ দেওয়া আছে হচ্ছে 500, আগের বেগটা 0 ছিল, তাহলে কত? 10 নিউটন সেকেন্ড। সত্য কথা। বন্দুকের আদি ভরবেগ এবং গুলির শেষ ভরবেগ, বাচ্চারা আমরা তোমাদেরকে স্পষ্ট বুঝিয়েছি mv প্লাস mv ইকুয়াল টু 0, অর্থাৎ mv ইকুয়াল টু মাইনাস mv। এখানে এটাও কি বলতো? বন্দুকের শেষ ভরবেগ, এটাও বুলেটের শেষ ভরবেগ। তার মানে একটার আদি ভরবেগ আর একটা শেষ ভরবেগ সমান, বিষয়টা এরকম না। দুইটারই আদি ভরবেগ আদি ভরবেগের সাথে সমান, দুইটারই শেষ ভরবেগ শেষ ভরবেগের সাথে সমান। আশা করি বুঝতে পেরেছো, আশা করি বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে কি বলেছে দেখো, গুলির উপর বন্দুকের ক্রিয়া বল। তাহলে এখান থেকে আমি এটার জন্যই লিখেছি, তাহলে এখানের মানটা কত আসে? 10। তাহলে এফটির মান যদি 10 আসে, তাহলে এফ এর মানটা কত আসবে বলো তো? 10কে টি দিয়ে ভাগ দিবা, টি মানে 0.1, তাহলে কত আসবে বলো তো? 100 নিউটন। তার মানে অ্যান্সার হবে 1 এবং 3, খালা হবে অ্যান্সার। বুঝতে পেরেছ? এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাও, এটা নিয়ে কারো কনফিউশন থাকলে কমেন্টে জানাও। এগিয়ে গেলাম। স্যার 8-এর সি ভাবে হয় বুঝিয়ে দেওয়া যাবে? 8-এর সি, হ্যাঁ 8-এর সি, 8-এ তো পিছনে যাওয়া কঠিন। সি কিভাবে হয়? সি এই যে এফ ইকুয়াল টু মা ছিল না, এম ইন্টু কত বলো? ভি মাইনাস ইউ বাই কত? টি। তার মানে কত? এম ভি মাইনাস এম ইউ বাই কত বলো তো? টি। বাম পাশে এফ আছে, তাহলে এফ ই টি ইকুয়াল টু কত? এম ভি মাইনাস এম।
ক্লিয়ার? জন বলতেছে স্যার আমি মানিকগঞ্জ থেকে ক্লাস করছি। মানিকগঞ্জ থেকে অনেক স্টুডেন্ট আমার সাথে যুক্ত ছিল মডেল টেস্ট। একটা স্টুডেন্ট আমাদের প্রোগ্রামেও এসেছে, এসএসসি মডেল টেস্টের প্রোগ্রামেও এসেছিল। মানিকগঞ্জের জমিদার বাড়িতেও গিয়েছি আমি। হ্যাঁ, মানিকগঞ্জ চিনি আমি। রস খেতেও গিয়েছিলাম একবার। হ্যাঁ, ঠিক আছে রেদওয়ান, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 800 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিক সমতল রাস্তায় চলছে। ইঞ্জিন কর্তৃক প্রদত্ত সম্মুখমুখী বল এত নিউটন, মোট বাধাদানকারী বল এত নিউটন। গাড়িটির ত্বরণ কত বলতে পারবো না? সামেশন অফ এফ ইকুয়াল টু কত বলো তো মা? তাহলে ইঞ্জিনের বল দিচ্ছে 3600, বাধা দিচ্ছে 2000, আর এম এর মান কত বলো তো 800। এখান থেকে এর মান বের করা কি খুব বড় ডিল বলো তো? 1600 থেকে 800 দিয়ে ভাগ দিয়ে দিবা, তাহলে কত হয় বলো তো? 2। আশা করি বুঝতে পেরেছো। 10-এর 2 নম্বরটা বুঝিয়ে দেন। পিছনে যাব না, এটাই প্রথম, এটাই শেষ। 2 নম্বরটা হচ্ছে এই যে বললামই তো, এই যে এমভি প্লাস এমভি ইকুয়াল টু 0 ছিল, বন্দুকের সূত্রই তো এটা। এখানে এমভিটাও কি বলতো? বন্দুকের শেষ ভরবেগ। আর এই এমভিটা কি বলতো? বুলেটের শেষ ভরবেগ। কারণ আদিবেগ তো নাই, একটারও আদিবেগ নেই। বুলেট আর বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছি, তার মানে কি বুলেটের আদিবেগ, বন্দুকের আদিবেগ 0। তার মানে কি বলতো? বন্দুকের আদি ভরবেগ আর গুলির শেষ ভরবেগ সমান না। বন্দুকের আদি ভরবেগ, গুলির আদি ভরবেগ সমান। বন্দুকের শেষ ভরবেগ বুলেটেরও কি বলতো? শেষ ভরবেগ সমান এবং বিপরীতমুখী। এটা বাচ্চা অঙ্ক, এটা মনে হয় পারবা। এই পাশে চলে আসো। একটি 10 কেজি ভরের বস্তু এত নিউটন ঘর্ষণ অনুভব করে, গতি ও ঘর্ষণ গুণাঙ্ক কত? আমরা একটু আগে বলছিলাম ঘর্ষণ গুণাঙ্ক কেমনে বের করি বলতো? ঘর্ষণ বলকে ওজন দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে ঘর্ষণ বল 5 আর ওজন কত বলতো? 10 × 9.8। কেন জানি মনে হয় এই টাইপের একটা অঙ্ক আসবে পরীক্ষায়। একটু মনোযোগ দিয়ে করো। গুড, ভেরি গুড। হ্যাঁ, এটা 0.05। এই অঙ্ক করতে চাচ্ছি না। মোটামুটি বল নিয়ে আলোচনা আপাতত নাই। কাজ ক্ষমতা শক্তির কিছু অঙ্ক দেখি। এখানে আমরা কিছু তোমাদের সাথে স্লাইডে শেয়ার করে নিব, কিন্তু জ্ঞানমূলক, অনুধাবনমূলক। আজকে একটু আইডিয়া দেওয়ার সময় কম, যেহেতু আমাদের 11:30 থেকে আবার পরীক্ষা আছে, সেহেতু তোমরা আজকে এটা একটু দেখে রাখো। শুধু আমরা হয়তোবা আরেকদিন শুধু তোমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক নিয়ে কথা বলবো, চিন্তা নেই। আসো তাহলে বস্তুর গতিশক্তি ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা বলো দেখি, কে কে পারো দেখি। বলতো কাজ ক্ষমতা শক্তির 1 নম্বর প্রশ্নটা, গতিশক্তি ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক আসবে পরীক্ষায় এই অঙ্কটা। একজন বলছে ডি, আর কে আসো বলো দেখি কোনটা সঠিক সম্পর্ক। গুড, সি হবে। কারণ কি যাও বলতো? ইকে ইকুয়াল টু আমরা কি জানি? হাফ এমভি স্কোয়ার। তাহলে হাফ এমভি হোল স্কোয়ার দিলাম, তাহলে কি হইলো বলতো? একটা এম বেশি লিখেছি, এম দিয়ে ভাগ দিলাম, তাহলে হাফ পি স্কোয়ার বাই কত বলতো? এম। এটা ঘোরা হবে না, হ্যাঁ, হাফ পি স্কোয়ার বাই এম। আশা করি বুঝতে পেরেছ। এগিয়ে গেলাম। 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 10 কেজি ভরের একটি বস্তুর উপর গতির দিকে আরো 20 জুল শক্তি প্রদান করা হলে বস্তুটির বেগ কত হবে? আচ্ছা, মনে রাখবা একটা বস্তুর উপর কৃত কাজ হচ্ছে বস্তুর গতি শক্তির পরিবর্তনের সমান। মানে আমি বলতে চাচ্ছি, একটা বস্তু যদি ইউ বেগে গতিশীল হয়, কোনো একটা কারণে বাইরে থেকে আরো যদি বল বা শক্তি প্রদান করার ফলে সেই বস্তুর বেগটা যদি ভি হয়, তাহলে এর উপর বল প্রয়োগের ফলে যে কাজ হয়েছে সেই কাজটা হচ্ছে তার কি বলতো? গতিশক্তি যে পরিবর্তন হয়েছে। মনে করো এটার আগের গতিশক্তি ছিল 100 জুল, কাজ করার পর তার গতিশক্তি বা শক্তি হয়ে গেছে 120 জুল। তার মানে এই যে 20 জুল শক্তি যেহেতু ধ্বংস বা সৃষ্টি করা যায় না, তাহলে এই যে 20 জুল সে শক্তি পেল কোত্থেকে পেল? আমি বাইরে থেকে কাজ করেছি 20 জুল, এজন্যই সে কি করেছে? 20 জুল শক্তি পেয়েছে। তার মানে কি বলতো? গতি শক্তির পরিবর্তনটা বের করলেই আমি কি পরিমাণ কাজ করেছি সেটা পেয়ে যাব। তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু কি লেখা যায়? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। অর্থাৎ তোমাদের বইয়ে এইভাবেই লেখা হয়েছে, ডাব্লিউর সাথে আগের গতিশক্তি যোগ করলে শেষের গতিশক্তি পাবো। আশা করি বুঝতে পেরেছ। এত বেগ গতিশীল একটি 10 কেজি ভরের বস্তুর উপর 20 জুল কাজ করেছি, তাহলে 20-এর সাথে হাফ এম এর মান কত? 10 কেজি, ইউ এর মান কত? 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, হাফ এম এর মান কত? 10 কেজি, এখান থেকে 20 স্কোয়ার। তাহলে এখান থেকে কি 20 স্কোয়ার বের করা যাবে? দেখো তো কত আসে। গাড়ি ক্ষতিগ্রস্ত হবে কি হবে না বিষয়টা এরকম না। গাড়ি ক্ষতিগ্রস্ত, কোন গাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হবে সেই টাইপের একটা ম্যাথ আছে। হ্যাঁ, তুমি বললে আমি করিয়ে দিব, সমস্যা নাই। দেখো বুঝেছ কিনা? আগাইলাম, ঠিক আছে।
হ্যাঁ, তাহলে এটা এটা করে ফেলবে, আশা করি পারবে। থ্যাংক ইউ। তারপর আসলে একটি বস্তু গতিশক্তি ভরবেগের পরিমাণ দেয়া আছে, ওই বস্তুর ভর কত? অবশ্যই জানো তোমরা, ইকে ইকুয়াল টু কত বলো তো? হাফ পি স্কোয়ার বাই কত বলো তো? এম। তাহলে এম এর মানটা কত হবে বলো তো? হাফ পি স্কোয়ার বাই কত বলো তো? ইকে। হাফ পি এর মান কত বলো তো? 50 স্কোয়ার, আর ইকের মান 1250। আশা করি পারবে। কত হয়েছে বলো তো আমাকে? বি বি বি। ওকে, চলো আগে এগিয়ে যাই। নিচের উদ্দীপকটি পড়ো। আচ্ছা, 10 কেজি ভরের একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগে স্প্রিং এর উপর এসে পতিত হলে স্প্রিং ধ্রুবককে এত, বস্তুটির গতিশক্তি কত? হাফ এম বি স্কোয়ার গতিশক্তি পাওয়া যাবে। স্প্রিংটি কতটুকু শক্তিচ্যুত হবে? তাহলে মনে রাখতে হবে, স্প্রিং এর কৃত কাজ, উচ্চতা দেওয়া থাকলে বিভব শক্তি আর বেগ দেওয়া থাকলে গতিশক্তি। স্প্রিং এর কৃত কাজের সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, বিভব শক্তির সূত্র হচ্ছে এমজিএইচ, আর এটার ক্ষেত্রে ডাব্লিউ সূত্র হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার। যেহেতু এখানে গতি দেয়া আছে, তার মানে কি বলতো? হাফ এম বি স্কোয়ার ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এর মানটা কত? একের পরে 1 2 3 4 5, 10⁵ ইন্টু এক্স এর মান বের করব। হাফ তো কেটে দিতে পারি আমরা, এই হাফ কেটে দিলাম, তাহলে এখানে আর হাফ দিব না। তাহলে 10⁵ কত? 5 এক্স স্কোয়ার, আর এটা কত বলতো? এম এর মান কত? 10 ইন্টু কত বলতো? ভি এর মান কত? 10 স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স এর মান বের করা যাবে না? 0.1 মিটার। ক্লিয়ার? বুঝতে পেরেছ? যদি কখনো উচ্চতা দেওয়া থাকতো তাহলে এমজিএইচ দিয়ে করব। 5 নম্বরের অ্যান্সার কত বুঝতে পেরেছ? আমাকে জানিয়ে দাও তো 5 নম্বরটা বুঝতে পেরেছ কিনা। 5 নম্বরটা বুঝতে পেরেছ কিনা? 11:30টায় পরীক্ষা আছে, দেখতে চাই কে কে পরীক্ষা দিবে। ওকে ওকে। কিছু স্কুলের ম্যাথে প্রবলেম ছিল, মাসুদ বলতেছে কিছু স্কুলের অঙ্কে প্রবলেম ছিল। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি মানে এমসিকিউতে রেসপন্স করো তাহলে স্কুলের অঙ্ক আমরা করিয়ে দিব, সমস্যা নাই। 500 ওয়াট ক্ষমতার একটি তড়িৎ মোটর এত সেকেন্ডে এত কেজি ভরের বস্তুকে এত মিটার উচ্চতায় তুলতে পারে, শক্তির অপচয় কত হবে? যেটা দেয়া আছে, আমরা বলেছিলাম যে ক্ষমতাটা দেওয়া আছে সেটা ইনপুট, তাহলে সেটা কত? 500 ওয়াট হচ্ছে ইনপুট। 10 সেকেন্ডে এত কেজি ভরের বস্তুকে এত মিটার উচ্চতায় তোলা হয়, তাহলে সেই ক্ষেত্রে ডাব্লিউ ইনপুটের মানটা কত? ডাব্লিউ ইকুয়াল টু পি ইনপুট গুণন টি, আর ডাব্লিউ আউটপুটের দিয়ে কী করি বলতো? এমজিএইচ করি। তাহলে এই দুইটা বিয়োগ করলেই অপচয়কৃত শক্তি পাওয়া যাবে। তাহলে অপচয়কৃত শক্তি কত বলতো? 500 গুণন কত বলতো? 10, আর মাইনাস এম এর মান কত বলতো? 15, জি এর মান কত? 9.8 গুণন 20। আশা করি এখান থেকে করতে পারবো। বুঝতে পেরেছ? পারবা না বাচ্চারা? হ্যাঁ ইনশাআল্লাহ পারবা। দেখো, একটি মোটরের সাহায্যে 50 নিউটন ওজনের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 5 মিটার উপরে উঠাতে 400 জুল শক্তি সরবরাহ করতে হয়। কত জুল শক্তি সরবরাহ করতে হয়? 400 জুল শক্তি সরবরাহ করতে হয়। লব্য কার্যকর শক্তি কত? লব্য মানে কি পরিমাণ শক্তি লাভ করেছি, কত জুল কাজ করতে সরবরাহ করতে, উপরে উঠাতে এত, তাহলে 50 নিউটন ওজনের একটি বস্তুকে 5 মিটার। তাহলে উদ্দেশ্যটা কি? আউটপুট কি? কাজ করছি কত? যে শক্তি ডিরেক্ট দেওয়া আছে, আমরা বলছিলাম বারবার, সেটা হচ্ছে ইনপুট। ইনপুট মানে লব্য না, প্রদত্ত। তাহলে আউটপুটটা কত? আউটপুটটা হচ্ছে এমজিএইচ। এমজির মান ডিরেক্ট দেয়া আছে, দেখছো? এটা ওজন 50 নিউটন, এটা এমজির মান দেয়া আছে, আর এইচ এর মান কত বলতো? 5। তাহলে কত বলতো? 250 জুল। আশা করি বুঝতে পেরেছ। এগিয়ে যেতে চাই। এই প্রশ্নটার উত্তর দাও দেখি কে কে পারো। এই প্রশ্নটার উত্তর দাও দেখি কে কে পারো। ডি 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 শক্তির নিত্যতা সূত্র তো বলতে হবেই, মোটরটির কর্মদক্ষতা এত %। আউটপুট দেওয়া আছে, ইনপুট দেওয়া আছে, তাহলে ইটার মান কত? আউটপুট বাই কত বলতো? ইনপুট গুণন 100%। আউটপুট পেয়েছি কত? আউটপুট পেয়েছি 250, আর ইনপুট দিয়েছি কত? 400 গুণন 100%। পারা যাবে? অপচয়কৃত শক্তি 150 জুল, তার মানে 1 2 3। থ্যাংক ইউ যাদের হয়েছে, যারা বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাম্বরের একটি বলকে আর ব্যাসার্ধে সুতার সাহায্যে ঘোরানো হচ্ছে, সুতরাং সুতার টানটি হলে সুতার টান দ্বারা কৃত কাজ কত? সুতার টান দ্বারা কৃত কাজ কত? সুতার টান দ্বারা কৃত কাজ কত? একটু দেখো, এই হচ্ছে সুতা টানতেছে কেন্দ্রের দিকে, সুতার টান দ্বারা কৃত কাজ
আর বল বা বেগ বা সরণ কাজ করতেছে স্পর্শক বরাবর। তাহলে এই যে টান অথবা কি বলতো কেন্দ্র বিমুখী বল, এরা পরস্পর কত ডিগ্রি কোণ করছে বলতো? বেগের সাথে বা সরণের সাথে 90 ডিগ্রি। তার মানে এই ক্ষেত্রে কোনো কাজের না। মনে রাখবা, বৃত্তপথে গতিশীল কোনো বস্তু টান দ্বারা বা কেন্দ্র বিমুখী বল দ্বারা কোনো কাজ করতে পারবে না, কারণ টান বা কেন্দ্র বিমুখী বল এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি বলতো? 90 ডিগ্রি। কথা বুঝতে পেরেছ? আশা করছি বুঝেছ। আগাইলাম। একজন ব্যক্তি 100 এত ওয়াট ক্ষমতার একটি লিফটে ভূমি থেকে এত বেগে দ্বিতীয় তলায় উঠল। 100 ওই ব্যক্তির ওজন কত? ভূমি থেকে এত বেগে উপরে উঠছে বাচ্চারা। আমরা বলছিলাম তোমাদের, এটা যদি লিফট হয়, লিফট থেকে যদি আমরা উপরে বা নিচে সমবেগে উঠি, সমবেগ হলে কোনো ইফেক্ট নাই, ডাব্লিউ ইকুয়াল টু কত? এমজি। কিন্তু যদি কি হয়, এ ত্বরণে উপরের দিকে উঠতেছি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম জি মাইনাস জি প্লাস এ হবে। আর যদি এ ত্বরণে নিচের দিকে নামি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এম ইন্টু জি মাইনাস এ হবে। উপরে উঠলে জি প্লাস এ, নিচে নামলে জি মাইনাস এ। সমবেগ হইলে উপরে উঠুক আর নিচে নামুক কোনো সমস্যা নেই। তাহলে এম জি, এম এর মান দেওয়া আছে কত? তৎক্ষণ সন্ত একটি লিফটে ভূমি থেকে এত বেগে দ্বিতীয়তে উঠলো, 100 ওই ব্যক্তির ওজন কত? একজন ব্যক্তি একটি 100 এত ওয়াট ক্ষমতা সম্পন্ন লিফটে ভূমি থেকে এত বেগে দ্বিতীয় তলায় উঠলো, ওই ব্যক্তির ওজন কত? এখান থেকে ওজন তো পাওয়া যাবে পি ইকুয়াল টু এফ ভি দিয়ে করতে পারি আমরা। পি মানে এম জি ভি, তাহলে এম জির মানটা হচ্ছে পি বাই ভি। পি এর মান হচ্ছে 416.5 আর ভি এর মান হচ্ছে 0.5। কত আসে দেখো, কত আসে বলো, এখানে কত আসে বলো তো আমাকে। একটু কাহিনী আছে, একটু বলছি তোমাদের। এখানে কত আসে বলে ফেলো তো। 833 আসে। তাহলে 833 কিন্তু কি বলতো? নিউটন। কিন্তু এখানে মানটা কি নিউটনে আছে না কেজি ওয়েটে আছে বলো? এখানের মানটা কি নিউটনে আছে না কেজি ওয়েটে আছে? এখানের মানটা কেজি ওয়েটে আছে। যেহেতু মানটা কেজি ওয়েটে আছে, সেহেতু তোমাদের কি করতে হবে? নিউটনকে জি দিয়ে ভাগ দিতে হবে। 833 কে 9.8 দিয়ে ভাগ দিলে কেজিতে যাবে বা কেজি ওয়েটে যাবে। ভাগ দিয়ে দেখো দিয়ে কত আসে? 85। বুঝছো কিনা দেখো, বুঝেছো কিনা আমাকে জানাও। বুঝেছো? এটা নিউটনে আসবে, নিউটনকে কেজি ওয়েটে নিয়ে যাবো আমরা। এত উচ্চ স্থান থেকে এত গ্রাম ভরের একটি বলকে ফেলে দিলে যদি পুনরায় 8 মিটার পর্যন্ত উঠে, তবে কি পরিমাণ শক্তি ক্ষয় হবে? তাহলে উপর থেকে ছাড়ছো, তাহলে ইপি 1 এর মান কত ছিল? এমজিএইচ, এমজি ইন্টু কত? 20। ইপি প্রাইমের মানটা কত হয়েছে? এমজি ইন্টু কত বলো তো? 8। তাহলে পরিবর্তন হয়েছে কতটুক বলো তো? এমজি ইন্টু কত? 20 মাইনাস 8। তার মানে এমজি ইন্টু 12। এম এর মান দেওয়া আছে কত? 100 গ্রাম। তাহলে 0.1 ইন্টু 9.8 ইন্টু 12 কত আসে দেখো? বলে ফেলো দেখি 11 নম্বরের অ্যান্সার কত আসে।